শিরোনামে বলছিলাম, চীনের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি আর যানবাহন। টাইফুন বাভির প্রভাবে ভারী বৃষ্টিতে হেবেই এবং লিয়াওনিং প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। অন্যদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্স এবং স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পুরোটা জানাচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। প্রবল স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি, বুক সমান পানিতে চলতে হচ্ছে রাস্তায়। টাইফুন বাভির প্রভাবে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চীনের উত্তরাঞ্চলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেবেই ও লিয়াওনিং প্রদেশ। হেবেইয়ের কুয়ানচেং কাউন্টিতে অনেক রাস্তায় পানির উচ্চতা 2 মিটার ছাড়িয়েছে। কুয়ানচেং এলাকায় 1800 গ্রামবাসী আটকা পড়েছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। লিয়াওনিং এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি। বন্যার কারণে শেনিয়াংয়ের 30টির বেশি রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। জিলিন সহ বিভিন্ন প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ঘন্টায় 117 কিলোমিটারেরও বেশি গতির ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং টর্নেডোর আশঙ্কা রয়েছে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশেও চরম আবহাওয়া বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র তাপপ্রবাহে ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে ফন্টেইনব্লো বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে শত শত ফায়ার ফাইটারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পানিবাহী উড়োজাহাজ। নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে শত শত বাসিন্দাকে। চলতি বছর এখন পর্যন্ত শুধু ফ্রান্সেই প্রায় 32,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা পুরো 2025 সালের ক্ষয়ক্ষতিকেও ছাড়িয়ে গেছে। অন্যদিকে স্পেনে চলমান দাবানলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আরাফাত ইসলাম, 71। এবার হরমুজ প্রণালীকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আবারও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। হরমুজ প্রণালীকে ঘিরে হামলা এবং তেলবাহী সুপার ট্যাঙ্কারে আঘাত করে নতুন করে পারমাণবিক স্থাপনায় হামলার হুমকিও তৈরি করেছে। ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সবশেষ হামলা অন্তত 1 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। পাল্টা হামলার ঘোষণাও দিয়েছে তেহরানও। বাকিটা জানাচ্ছেন চৈতি সরোয়ার। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরানের বিভিন্ন স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা ও নৌ চলাচলে বাধা দেওয়ার অবকাঠামো লক্ষ্য করেই এসব অভিযান চালানো হয়েছে। দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের জাম, বুশেহর ও কানগান শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসেও। হামলার লক্ষ্যবস্তু হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের ওমিদিয়েহ শহরও। এছাড়া হরমুজ প্রণালীর কৌশলগত কেশম, আবু মুসা ও কিশ দ্বীপে বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। একই সাথে দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান বেলুচিস্তান প্রদেশের কোনোরাক ও চাবাহারেও হামলার খবর পাওয়া গেছে। পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরানও। দেশটির সেনাবাহিনীর দাবি, তারা একটি মার্কিন জাহাজ, কুয়েতে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক স্থাপনার লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল যোগাযোগ কেন্দ্র, জ্বালানি ডিপো এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি একটি মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তেহরান। অন্যদিকে ইরানের IRGC দাবি করেছে, হরমুজ প্রণালীতে 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘন্টা আগেই সংযুক্ত আরব আমিরাত জানায়, ওমান উপকূল সংলগ্ন হরমুজ প্রণালীতে তাদের 2টি তেলবাহী জাহাজও হামলার শিকার হয়েছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কার্গো জাহাজের ওপর 20% টোল আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও নতুন করে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালিয়ে যুদ্ধের পরিধি বাড়িয়েছেন তিনি। চৈতি সরোয়ার,
একাত্তর। একদিকে ইরান সংঘাত নতুন করে তীব্র হচ্ছে, অন্যদিকে ফুরিয়ে আসছে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর অস্ত্রের মজুদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি শেষ ঘোষণা করার পর পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে অস্ত্র ফুরিয়ে যেতে থাকলে এশিয়ায় চীন কিংবা উত্তর কোরিয়ার মতন শক্তির বিরুদ্ধে ভবিষ্যৎ যুদ্ধে বড় ধরনের ঝুঁকিতে পড়বে ওয়াশিংটন। সিএনএনের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইরানের বিরুদ্ধে শুরুর দিকের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে হাজার হাজার দূরপাল্লার এবং আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করেছে মার্কিন বাহিনী। থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সিএসআইএস এর বিশ্লেষণ অনুযায়ী গত এপ্রিল নাগাদ পেন্টাগন তাদের মোট থার্ড ব্যালিস্টিক মিসাইল এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্সের প্রায় অর্ধেকই ব্যবহার করে ফেলেছে। এছাড়া টমাহক ক্রুজ মিসাইলের প্রায় 30% ইতিমধ্যেই শেষ। সিএসআইএস এর প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক ক্যান্সিয়ান জানান, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর নতুন সরবরাহ বা মজুদের ঘাটতি পূরণের হার অত্যন্ত কম। পেন্টাগন বর্তমানে প্রতি মাসে মাত্র 15টি নতুন টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট মিসাইল হাতে পাচ্ছে। আর 2026 সালে নতুন কোনো থার্ড মিসাইল সরবরাহের সূচিও নেই। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের আগের অবস্থায় অস্ত্র মজুদ ফিরিয়ে নিতে অন্তত 3 থেকে 5 বছর সময় লেগে যাবে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট জারি করেছেন এবং জার্মানি ও ইউক্রেনের মতো দেশগুলোকে নিজস্ব প্রযুক্তিতে প্যাট্রিয়ট মিসাইল তৈরির লাইসেন্স দিচ্ছেন। কিন্তু এই কারখানাগুলো পুরোদমে চালু হতেও কয়েক বছর সময় লাগবে। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে অর্থায়ন নিয়ে। মার্কিন কংগ্রেসে যুদ্ধকালীন জরুরি তহবিলের বিলটি এখনও পাশ হয়নি, ফলে নতুন অস্ত্র কেনার প্রক্রিয়া আটকে আছে। মার্ক ক্যান্সিয়ান সতর্ক করে বলেছেন, এভাবে যদি আরও কয়েকদিন যুদ্ধ চলে তবে অস্ত্রাগারের এই ঘাটতি ইন্দো প্যাসিফিক অঞ্চলে, বিশেষ করে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতাকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে। একই ঝুঁকি তৈরি হবে উত্তর কোরিয়াকে মোকাবেলা করার ক্ষেত্রেও। অবশ্য পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে মোকাবেলা করার মতো পর্যাপ্ত অস্ত্র ও সক্ষমতা তাদের রয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, পেন্টাগন মুখে যাই বলুক না কেন, অস্ত্র ফুরিয়ে যাওয়ার এই ধারা অব্যাহত থাকলে শত্রুপক্ষকে দমনের যে মনস্তাত্ত্বিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে তা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। মনিরুজ্জামান বাবু, একাত্তর। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণা দেওয়া হয়। ইরানের সামরিক বাহিনীর অত্যন্ত শক্তিশালী এই শাখাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায় তারা। একই সঙ্গে ব্রিটিশ মন্ত্রীরা ইসলামিক মুভমেন্ট অব দ্য কম্পেনিয়ন্স অব দ্য রাইট এবং রাশিয়ান ফেডারেশন ভলেন্টিয়ার কর্পসকেও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে আইএমসিআর এর বিরুদ্ধে যুক্তরাজ্যে ইহুদি লক্ষ্যবস্তুকে একাধিক হামলার অভিযোগ রয়েছে এবং অন্যদিকে জিআরইউ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার একটি আন্তর্জাতিক শাখা। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সমস্ত প্রমাণ সতর্কতার সাথে বিবেচনা করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। দেশটির দাবি, এই সংগঠনগুলো যুক্তরাজ্যের বাইরে থেকে আসা বিদেশি শক্তি সংশ্লিষ্ট হুমকিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা একটি বিমানবন্দরে রিয়াদের হামলার অভিযোগে এই হামলা চালানো হয় বলে জানায় তারা। হুথির সামরিক মুখপাত্র বলেন, তারা সৌদি আরবের দক্ষিণের পার্বত্য অঞ্চলের প্রাদেশিক রাজধানী আবহার আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, হুথি মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরব মাঝ আকাশেই প্রতিহত করেছে। এই হামলার মাধ্যমে সৌদি আরব এবং ইরান সমর্থিত গোষ্ঠীটির মধ্যে 4 বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গেল। সেতুর অভাবে দুর্ভোগে দিন কাটাচ্ছেন
আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের কয়েক গ্রামের মানুষ তাদের অভিযোগ নদী পার হওয়ার একমাত্র মাধ্যম ঝুলন্ত লোহার খাঁচা। বছরের পর বছর ধরে একটি সেতুর দাবি জানালেও মেলেনি কোনো সমাধান, ফলে ঝুঁকি নিয়েই পার হতে হয় নদী। অরিসুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। দুই পাহাড়ের মাঝখানে তীব্র স্রোতের নদী, নিচে উত্তাল পানি আর ওপরে কয়েকটি ইস্পাতের তারে ঝুলে আছে ছোট্ট একটি লোহার খাঁচা। এটাই পারাপারের একমাত্র মাধ্যম। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের পারুন জেলার প্রত্যন্ত গ্রামগুলোর মানুষের প্রতিদিনের বাস্তবতা এটি। শিশু, নারী, বৃদ্ধ সবাই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই নদী পার হন। বর্ষাকালে এই ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। প্রতিদিন গ্রামবাসীরা এই কেবল কার ব্যবহার করে। পানি বেড়ে গেল ঝুঁকিও অনেক বেড়ে যায়। ছোট ছোট শিশুরাও প্রতিনিয়ত কষ্ট করে নদী পার হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের সংঘাত, দারিদ্র্য এবং অবকাঠামো উন্নয়নের অভাবে বেশিরভাগ গ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এ অবস্থায় একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। আমাদের শিশু, নারী ও বৃদ্ধদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই কেবল কারে পার হতে হয়, কারণ আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। সরকার আমাদের জন্য একটি সেতু নির্মাণ করুক। মানুষ মালপত্র নিয়ে এই ঝুঁকিপূর্ণ পথে চলাচল করছে। আমরা খুব বড় সমস্যার মধ্যে আছি। বিশ্বের অনেক অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতীক হলেও নুরিস্তানের এই প্রত্যন্ত গ্রামগুলোতে এখনও একটি সেতু মানুষের কাছে স্বপ্নের মতো। আর সেই স্বপ্ন পূরণ করতে দেশটির সরকারের দিকে তাকিয়ে রয়েছে স্থানীয়রা। অরিসুল ইসলাম, ৭১। বর্তমান সরকারের উচ্ছেদ নীতি এবং অর্থনৈতিক দুর্দশাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। যে তরুণ প্রজন্ম বা জেনজি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে মাত্র 10 মাস আগে ক্ষমতায় বসিয়েছিল বালেন শাহকে, আজকে তারাই সেই সরকারের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছে। দেশটির প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস, তারা সরকারের তীব্র সমালোচনা করে বলেছে দেশের তরুণদের মনে আশা এবং আস্থা জাগাতে ব্যর্থ হয়েছে বালেন্দ্র শাহ সরকার। মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্ট। নেপালের রাজনীতিতে আবারও পুরনো দৃশ্যের পুনরাবৃত্তি। 2025 সালের সেপ্টেম্বর মাসে যে তরুণ প্রজন্ম বা জেনজি রাস্তায় নেমে কেপি শর্মা ওলির সরকারকে উৎখাত করেছিল, আজ তারাই আবার রাজপথে। তবে এবার তাদের লড়াই অন্য কারো বিরুদ্ধে নয়, নিজেদেরই তৈরি করা সরকারের বিরুদ্ধে। চলতি বছরের মার্চ মাসে তরুণদের ব্যাপক সমর্থনে বিশাল জয় পেয়ে নেপালের প্রধানমন্ত্রী হন বালেন্দ্র শাহ। কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় তার নতুন রাজনীতি এখন এক চরম অগ্নি পরীক্ষার মুখোমুখি। আর এই ক্ষোভের কেন্দ্রে রয়েছে সরকারের নির্মম উচ্ছেদ অভিযান। গত এপ্রিল মাসের শেষ দিক থেকে কাঠমান্ডু উপত্যকার বাগমতী সহ বিভিন্ন নদীর তীরের অবৈধ বসতি উচ্ছেদে নামে বালেন শাহের প্রশাসন। পুনর্বাসনের ব্যবস্থা না করেই প্রায় 2600 পরিবারের ঘর বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, যার ফলে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 15,000 মানুষ। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় কাঠমান্ডুতে এক তরুণ রাইড শেয়ারিং চালকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের অভিযোগ, যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ওই তরুণকে হেনস্থা করে পুলিশ। এই অপমান সইতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন ওই চালক। এরপরই প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামে তরুণরা। এদিকে এই সংকটের সমালোচনা করায় সরকার দমনপীড়নের পথ বেছে নেয়। বন্যা কবলিত ক্যাম্পের দুর্দশা ক্যামেরাবন্দি করতে যাওয়া বেশ কয়েকজন তরুণ অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেপাল পুলিশ বিক্ষোভ দমনের এই নীতিকে নিরাপত্তা রক্ষা বলে দাবি করলেও তীব্র ক্ষোভ জানিয়েছে মানবাধিকার কমিশন এবং সুপ্রিম কোর্ট। এদিকে পুনর্বাসনের দাবি তুলে মাঠে নেমেছে গত নির্বাচনে হেরে যাওয়া পুরনো রাজনৈতিক দলগুলো। নেপালি কংগ্রেস এবং সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল বলছে, দেশের তরুণদের মনে আস্থা জাগাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বালেন্দ্র শাহ সরকার। বিশ্লেষকরা বলছেন, সমাধানের পথ একটাই, আগে পুনর্বাসন, তারপর উচ্ছেদ। বালেন শাহের সরকার যদি এই পরীক্ষায় ব্যর্থ হয়, তবে তা হবে ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডি, যেখানে বিদ্রোহের নায়কেরা ক্ষমতায় গিয়ে ঠিক আগের শাসকদের মতোই রূপ ধারণ করেন।
মনিরুজ্জামান বাবু, ৭১। মালয়েশিয়ার বাংলাদেশি অধ্যুষিত হাংতুয়া ক্লাং সহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। অভিযানে বিভিন্ন দেশের 503 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ বলছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ওই 503 জন যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে 290 জনই আবার বাংলাদেশি। এছাড়া মিয়ানমার, ভারত, নেপাল আর ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছে। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে প্রায় প্রতিদিনই মালয়েশিয়া জুড়ে চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান। বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। অভিযান আরও কার্যকর করতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। যেহেতু সুযোগ আছে স্পেশাল পাস করে বাংলাদেশে যাওয়ার, আপনারা সেটা করলেই বেটার হবে, কারণ মালয়েশিয়ার জেল খুবই ভয়ঙ্কর। কেউ উৎসাহিত হইয়া বেশি ঘোরাফেরা করেন না। অপরাধী হয় বৈধ এবং অবৈধ দুই শ্রেণীর লোকে আতঙ্কের মধ্যে থাকে। সবার একটু সতর্ক হওয়া উচিত, স্পেশালি কাগজপত্রের ক্ষেত্রে আমাদের যাদের আন্ডারে ভিসা তাদের সাথে যোগাযোগ রাখা উচিত। রাজধানী কুয়ালালামপুরের আশপাশের অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোর পাশাপাশি ক্লাং, হাংতুয়া সহ দেশের বিভিন্ন স্থানে চালানো হয় সমন্বিত অভিযান। হাংতুয়ার অভিযান শেষে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায় গত দুদিনে 2260 জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। অভিযানে বিভিন্ন দেশের 503 জন বিদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে 290 জনই বাংলাদেশি। যারা বৈধ আছেন তারা যেন বৈধতার সুযোগ পান। মানুষ খুব আতঙ্কে আছে, কয়েক লক্ষ বাঙালি আছেন, বাংলাদেশি আছেন যারা ভিসা নেই। বৈধ অবৈধ কোনো কিছু দেখতে চায় না, কার কাগজ আছে কার কাগজ নেই, যারা বৈধ আছে অবৈধ আছে সবাইকে ধরছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় জরিমানা শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ইতালিতে 3 বাংলাদেশি হত্যা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ প্রবাসীরা। এরই মধ্যে প্রতিবাদ জানাতে সমাবেশও করেছেন তারা। প্রবাসীদের অভিযোগ, আসামিকে গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা। ইতালি থেকে আরো জানাচ্ছেন লাবণ্য চৌধুরী। 17 দিন অতিবাহিত হলেও ইতালিতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর একই পরিবারের 3 বাংলাদেশি হত্যার আসামি সাদত হোসেন পলাতক রয়েছেন। খুনিকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে একটি শোক সমাবেশের আয়োজন করে রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সেই খুনির বিচার চাইছি। আমরা কোনো খুনির পক্ষে না, কোনো দোষীর পক্ষে না, আমরা আইনের পক্ষে। এই শোক সভাতে অংশগ্রহণ করে কমিউনিটির সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইতালিয়ান নাগরিক। এই সময় প্রবাসীরা বলেন, অপরাধী কোনো দল ও মতের হতে পারে না। বলেন, অপরাধীকে ধরিয়ে দিতে বাংলাদেশ কমিউনিটি দেশটির প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে। ইতালির প্রশাসনের হয়তো ব্যর্থতা, সেই ব্যর্থতাকে বাংলাদেশ কমিউনিটির উপর চাপানো হচ্ছে যে তারা সহযোগিতা করতেছে না ধরার জন্য, সেটার প্রতিবাদ করেছি। এদিকে নিহত পরিবারের স্বজন অতি দ্রুত লাশ দেশে পাঠানোর আবেদন জানিয়েছেন। যদি সবাই এখানে সহযোগিতা করে ওদের লাশগুলোকে অতি তাড়াতাড়ি দ্রুত সম্ভব ওদের কাছে প্রেরণ করা হয়, হয়তো পরিবার কিছুটা হলো শান্তি পাবে। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে।